হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলের চোট নিয়ে। তো দেখো, গতকালের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ব্রেন্ডন হামিলের যে চোট তিনি পেয়েছেন বা অজয় ছেত্রী যেরকমভাবে তাকে আঘাত করেছে তিনি যে চোটের মধ্যে পড়বে এটা আমরা জানতাম। তাই সেই মতো সেটাই কিন্তু ঠিক হলো, তিনি চোটের মধ্যে পড়েছেন এবং তিনি নেক্সট ম্যাচে ফিরতে পারছেন না। তিনি যেটুকু খবর রয়েছে তার চোটটা গুরুতর চোট না হলেও তার ফিরতে সময় লেগে যাবে গোয়া ম্যাচে। হ্যাঁ, গোয়া ম্যাচেও তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও প্রশ্ন থাকছে, বাট সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে গোয়া ম্যাচেই তিনি ফিরতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কারণ গোয়া ম্যাচ তাদের ডিফেন্স তাদের আক্রমণ যথেষ্ট ভালো। সেই ক্ষেত্রে মোহনবাগান দলের ডিফেন্সের বর্তমান অবস্থাতে খুব ভালো জায়গায় নেই, তাই ডিফেন্সে অবশ্যই ব্রেন্ডন হামিলের ফেরা উচিত। তাই গোয়া ম্যাচে ফিরলে পারে সেটা কিন্তু মোহনবাগান দলের জন্য খুবই ভালো হবে, আর এটাই আমরা আশা করব যাতে গোয়া ম্যাচ থেকে তিনি আবার খেলতে পারেন। আর তার চোটটা কিন্তু গুরুতর চোট নয়, যেটা গতকালের ভিডিওতে বলেছিলাম যে এটাই আশা করো যাতে তিনি কোনো রকম গুরুতর চোট না পায় এবং আইএসএল থেকে যেন বাদ না পড়ে। তো সেটা হচ্ছে না, গুরুতর চোট কিন্তু তিনি তেমন পায়নি। এবার যে বিষয়টা শেয়ার করব আনোয়ার আলীর ক্ষেত্রেও, তো আনোয়ার আলীর ক্ষেত্রেও জানা যাচ্ছে যে গোয়া ম্যাচেও তিনি ফিরতে পারেন মোহনবাগান দলের একাদশে। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটা তো খুবই ভালো খবর, বাট গোয়া ম্যাচে না ফিরলেও ওড়িশা ম্যাচে ফিরতে পারে এমনটাই খবর আমার কাছে রয়েছে। বাট গোয়া ম্যাচে আমি চাই ফিরে আসুক। তার চোটটা তো তেমন একটা গুরুতর চোট নয়, পুরনো চোট তো পুরোপুরি ঠিক হয়ে গেছে, বাট হ্যামস্ট্রিং পুল হয়েছে, তো সেটা মোটামুটি সপ্তাহখানেক সময় লেগে যায় ঠিকঠাক হতে, 1 থেকে 1.5 সপ্তাহ। তো সেটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। এবং তাকে যদি ডার্বি ম্যাচে মোহনবাগান দলের কোচ আন্তোনি লোপেস আবাস না খেলাতো, তাকে আরও বেশ কয়েকদিন যদি সুযোগ দিয়ে একেবারে হায়দ্রাবাদ ম্যাচ বা গোয়া ম্যাচ থেকে শুরু করাতো তাহলে এইটুকু নিশ্চিত ছিলাম আমরা, বা অনেকেই নিশ্চিত থাকতে পারতেন যে হ্যাঁ, আনোয়ার আলী কিন্তু চোটের মধ্যে পড়তো না, যেহেতু তাকে নিয়ে রিস্ক নিয়েছে। আর এখানে কিন্তু হাবাসেরও কোনো দোষ নেই, কারণ 15 দিন টানা অনুশীলন করেছে, যেখানে আনোয়ার আলী খুব ভালো অনুশীলন করেছেন এবং প্র্যাকটিস ম্যাচও খেলেছেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে মানে ডার্বির ম্যাচের যে প্রেশারটা, যেখানে বারবার ওঠানামা করে খেলতে হয় এবং হাজার হাজার সমর্থকদের মধ্যে কোনো রকম ভুল করলে হবে না, ভুল যাতে না হয়, এই সমস্ত অনেক কিছু মাথায় থাকে। সেখান থেকে দাঁড়িয়ে অনেক ভুলভালভাবে ট্যাকেলও হয়ে যায় বা অপোনেন্ট টিমের প্লেয়ার করে দেয় এবং ভুলভালভাবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজে হ্যামস্ট্রিংয়ের মধ্যে পড়তে হয়, নিজের চোট পেয়ে যেতে হয়। তো অনেক কিছু মাথায় থাকে, যেগুলোর জন্যই হয়তো আনোয়ার আলী চোটটা পেয়ে গেল। বাট হ্যাঁ, চোট তার ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আবার কিন্তু তিনি মাঠে ফিরবেন। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জেসন কামিন্স। তো জেসন কামিন্সকে তাড়ানোর ব্যাপারে এখন মোহনবাগান দলের সমর্থকরা তো অনেক দিন থেকেই জেসন কামিন্সকে চাইছিল যে সরিয়ে নিক বা তাকে ছেড়ে দিক, বাট সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম কানে দিচ্ছিল না বা কথাটাকে সেই রকমভাবে সিরিয়াসভাবে নিচ্ছিল না। হ্যাঁ, তারা এটুকু আশা করছিল যে জেসন কামিন্স হয়তো কিছু করে দেখাতে পারবে, শেষের দিকে কিছু করে দেখাতে পারবে, বাট অনেক সময় হয়ে গেছে, অনেক সময় তিনি নিয়ে ফেলেছেন। কোচ আন্তোনি লোপেস হাবাসের আন্ডারে যেভাবে তিনি প্র্যাকটিস করেছেন সেই অনুযায়ী মনে হয়েছিল যে ডার্বি ম্যাচে তিনি যে কয়েক মিনিট নেমেছিল সেখানে কিছু একটা কামাল তিনি করে দেখাতে পারবেন, বাট সেটাও করতে পারেনি। তার একই পারফরমেন্স, আমার তো মনে হচ্ছে যে আগে যেটুকু খেলতো তার থেকেও তার পারফরমেন্স কমে গেছে। তো সেই অনুযায়ী তাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে, হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে আন্তোনি লোপেস হাবাসের কথা মতো ম্যানেজমেন্ট কিন্তু এটাই সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তাকে ছেড়ে দেওয়া হবে। তো হায়দ্রাবাদ এফসি ম্যাচেই তার উপর অ্যাসিড টেস্ট করা হবে, মানে ওই ম্যাচটা জেসন কামিন্সের জন্য একটা ডেডলাইন ম্যাচ। সেখানে ভালো কিছু করো তাহলে মোহনবাগান দলে থেকে যাও, আর যদি ভালো কিছু না করো তাহলে কিন্তু বেরিয়ে যেতে হবে, এরকমই একটা আপডেট রয়েছে। তো মনে হয় না যে সেই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে, কারণ তিনি তো ভালো পারফরমেন্স কী করে করবে আমি এটাই বুঝে উঠতে পারি না। বল পেলেই শুধু ব্যাকপাস, মানে যে দেবে তাকে এবার ফেরত দেয় বা কিছু করে না। একটা স্ট্রাইকার কিছু একটা করবে, মানে হেডেও তেমন একটা পারদর্শী নয়, কোনো বল হেডে তিনি জাজ করতে পারে না যে হেডেও এই বলটা রেখে সুযোগ তৈরি করা যেতে পারে বা গোলও করা যেতে পারে, তেমন কিছু কোনো কাজ নেই। তো মানে কিছু বলার নেই জেসন কামিন্সকে নিয়ে। লাস্ট ম্যাচ হয়তো হায়দ্রাবাদ এফসি ম্যাচ তার হতে পারে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, যেটা আকাশ সাংওয়ান
যিনি কিনা চেন্নাই এফসি দলের হয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে খেলছে। তো এই লেফট ব্যাক পজিশনের প্লেয়ারটির সাথে অলরেডি প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে গোয়া দল। এফসি গোয়া দল তার সাথে অলরেডি প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে, প্রাথমিকভাবে চুক্তি সেরে ফেলেছে। আগামী মরশুম থেকে এই প্লেয়ারটিকে তোমরা খেলতে দেখতে পারবে এফসি গোয়া দলের জার্সি গায়ে। আগামী মরশুমে সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি পাকাপোক্ত চুক্তি সেরে ফেলবে এফসি গোয়া দল, এবং চেন্নাই এফসি দলের হয়ে তাকে আর খেলতে দেখতে পারা যাবে না। তো দেখো, জয় গুপ্তা নামে এফসি গোয়া দলে একটা প্লেয়ার রয়েছে, যেখানে অবশ্যই লেফট ব্যাক পজিশনে খেলছে। তো তার মতো প্লেয়ার থাকা সত্ত্বেও আকাশ সাংওয়ানকে নিচ্ছে এফসি গোয়া দল। আর আকাশ সাংওয়ান যে লেভেলের প্লেয়ার, তিনি সবসময় প্রথম প্লেইং 11-এ খেলে থাকে। তো তার এফসি গোয়া দলে যাওয়া মানে জয় গুপ্তার হয়তো তেমন একটা সুযোগ হয়তো নাও পেতে পারে। তো সেই অনুযায়ী এখন কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে মোহনবাগান দলকে। সামার ট্রান্সফার উইন্ডোতে যখন আকাশ সাংওয়ানের ডিলটা ডান হয়েই গেছে, সেই ক্ষেত্রে জয় গুপ্তাকে তুলে নিতে হবে মোহনবাগান দলকে। কারণ সুভাষিস বোসের ব্যাকআপ প্লেয়ার বা সুভাষিস বোসের রিপ্লেসমেন্ট অবশ্যই মোহনবাগান দলের দরকার। আজ না হয় কাল তো অবশ্যই দরকার, কারণ কতদিন সুভাষিস বোস তার বয়স নিয়ে খেলতে পারবে ওই একই জায়গায়, সেখানে তো ব্যাকআপ অন্তত নিতেই হবে। তো সেই অনুযায়ী জয় গুপ্তাকে যদি মোহনবাগান দল অ্যাপ্রোচ করে, সেটা কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হতে পারে, এবং অ্যাপ্রোচ করা দরকার। জয় গুপ্তা খুবই ইয়ং প্লেয়ার এবং খুব ভালো খেলছে মানালো মার্কেজের আন্ডারে। সেই অনুযায়ী আমাদের নতুন যে কোচ হবে আগামী মরশুমে, সেই নতুন কোচের আন্ডারে জয় গুপ্তা কিন্তু আরও নিজেকে মেলে ধরতে পারে, যদি মোহনবাগান দল তাকে সই করিয়ে নেয়। এটা কিন্তু বেস্ট একটা সাইনিং হতে পারে মোহনবাগান দলের জন্য, যেটা লেফট ব্যাক পজিশনের প্লেয়ার হিসেবে। তো তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।